ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় 1975 সালে। সেই বছর 21শে এপ্রিল থেকে বাঁধ চালু হয়। ফারাক্কা বাঁধ 2240 মিটার লম্বা, যেটা প্রায় 156 কোটি রুপি ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল। বাঁধ থেকে ভোগেরথলি হুগলি নদী পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য 25 মাইল। ব্রিটিশ সরকার পলি সঞ্চয়ের কারণে কলকাতা বন্দরে জাহাজ ভিড়ানোর অসুবিধা লক্ষ্য করেছিলেন, কারণ হুগলি ভাগীরথী নদী ক্রমশ নব্যতা হারাচ্ছিল। 1851 সাল থেকে 1946 সাল অবধি কমপক্ষে 5টি সমীক্ষা করা হয়েছে কিভাবে গঙ্গার জলের এক অংশ ঘুরিয়ে হুগলি ভারতে প্রবাহিত করে পলি অপসারণ করা যায়। তৎকালীন ভারতের পশ্চিমবঙ্গের তদানীন্তন চিফ ইঞ্জিনিয়ার শ্রী কপিল ভট্টাচার্য এই পরিকল্পনার বিরোধিতা করে নিম্নরূপ অভিমত প্রকাশ করেন। গঙ্গা থেকে অপসারিত 40,000 কিউসেক জল ফিডার খাল কিংবা হুগলি ভাগীরথী ধারণ করতে পারবে না। গঙ্গা এবং ভাগীরথীর প্রবাহ রেখার উচ্চতার তারতম্যের কারণে পানি সঞ্চালন কষ্টকর হবে, ফলে গঙ্গা নদী তার স্বাভাবিক প্রবাহের জন্য অন্য পথ খুঁজবে। প্রথমোক্ত কারণের জন্য মুর্শিদাবাদ এবং মালদা জেলা জুড়ে দেখা দিবে জলাবদ্ধতা। ব্রহ্মপুত্রের তুলনায় গঙ্গা কম গতি শক্তি সম্পন্ন নদী। এ ধরনের নদীর গতিপথ হয় আঁকাবাঁকা। এক বাঁক থেকে আরেক বাঁকের দূরত্বকে বলে মিয়ান্ডার দৈর্ঘ্য, এবং একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে কয়টা বাঁক রয়েছে তাকে বলে মিয়ান্ডার ফ্রিকোয়েন্সি। হঠাৎ করে মৃতপ্রায় হুগলি ভাগীরথীর মধ্য দিয়ে কৃত্রিমভাবে বিপুল পরিমাণে পানি প্রবাহিত করলে হুগলি ভাগীরথী ও উজানি বিহার অবধি সব নদীর মিয়ান্ডার ফ্রিকোয়েন্সির ওপর বিরূপ প্রভাব পড়বে, ফলে ওই সমস্ত নদীতে জলাবদ্ধতা, নদী ভাঙন এবং চর সৃষ্টি ত্বরান্বিত হবে। ভাটি অঞ্চলের সকল নদীর নাব্যতা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। শুষ্ক মৌসুমে পানি প্রবাহ কম হওয়ার কারণে জলবায়ুর পরিবর্তন দেখা দিবে। ভারতের একতরফা গঙ্গার জল সরবরাহের কারণে যে শুধু বাংলাদেশের পরিবেশের ক্ষতি হচ্ছে তা কিন্তু নয়, বরং এর ফলে বাংলাদেশের কৃষি, শিল্প, বন ও নৌ পরিবহন ব্যবস্থা ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এ বিষয়টি প্রথম আলোচনায় আসে 29শে অক্টোবর 1951 সালে। তখন তৎকালীন পাকিস্তান সরকার গ্রীষ্মকালে গঙ্গা নদী হতে বিপুল পরিমাণ পানি পশ্চিমবঙ্গের ভগীরথী নদী পুনরুজ্জীবিত করার জন্য অপসারণ করায় ভারতীয় পরিকল্পনার দিকে দৃষ্টি আকর্ষণ করে। ভারত জবাব দেয় তাদের এই পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে আছে এবং এর ফলাফল সম্পর্কে পাকিস্তানি উদ্যোগ শুধুমাত্র তত্ত্বীয় ব্যাপার। সেই থেকে গঙ্গার পানি বন্টন নিয়ে লম্বা আলাপ আলোচনার জন্ম দেয়। 1970 সাল পর্যন্ত ভারত পাকিস্তান এই বিষয় নিয়ে বিভিন্ন পর্যায়ে অনেক আলোচনা করে, কিন্তু এই আলোচনা যখন চলছিল তখন ভারত ফারাক্কা বাঁধের নির্মাণ কাজ অব্যাহত রাখে এবং 1970 সালে এর কাজ সমাপ্ত হয়। এ বাঁধ বাংলাদেশ ভারত সীমান্ত হতে ভারতের প্রায় 18 কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর গঙ্গার জল বন্টন নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু করে। 1974 সালে 16 মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বন্টন বিষয়ে এক যৌথ বিবৃতি দেন। এই সম্মেলনে এই সিদ্ধান্ত হয় যে উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কা বাঁধ চালু করবে না। যদিও বাঁধের একটি অংশ পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকার 1975 সালে 10 দিনের জন্য ভারতকে গঙ্গা হতে 310 থেকে 450 কিউসেক পানি অপসারণ করার অনুমতি দেয়, কিন্তু মুজিবুর রহমান হত্যার পর ভারত কোনো রকম আলোচনায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকে এবং 1976 সালের শুষ্ক মৌসুম পর্যন্ত গঙ্গা নদী হতে 1130 কিউসেক পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীতে প্রভাবিত করে। মওলানা ভাসানীর দীর্ঘ রাজনৈতিক জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ফারাক্কা লং মার্চ সংগঠিত করা। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দেন তখন তার বয়স 90 বছরেরও বেশি। 1976 সালের গোড়ার দিকে মওলানা ভাসানী বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 76-এর 18 এপ্রিল হাসপাতাল থেকে ফেরার পর মওলানা ভাসানী ঘোষণা করেন, ভারত যদি বাংলাদেশকে পানির অধিকার থেকে বঞ্চিত করে তাহলে তিনি লং মার্চ করবেন। তার এই কর্মসূচি তখন অনেককেই বেশ চমকে দিয়েছিল, কারণ 90 বছরের একজন মানুষের ঘরেই থাকার কথা। এই জন্য 16 মে রাজশাহী শহর থেকে লং মার্চ করার ঘোষণা দেন তিনি।
কর্মসূচি বাস্তবায়নের জন্য 1976 সালের 2 মে মাওলানা ভাসানীকে প্রধান করে 31 সদস্য বিশিষ্ট ফারাক্কা মিছিল পরিচালনায় জাতীয় কমিটি গঠিত হয়। এরপরে এই কমিটির সদস্য সংখ্যা আরও বৃদ্ধি পায়। এই লং মার্চের আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে একটি চিঠি লিখেন আব্দুল হামিদ খান ভাসানী। সে চিঠিতে মিসেস গান্ধীর কাছে লং মার্চের কারণ বর্ণনা করেন ভাসানী। সাংবাদিক এনায়েতুল্লাহ খান, আনোয়ার জাহিদ এবং সিরাজুল হোসেন খান এই চিঠি তৈরি করতে আব্দুল হামিদ খান ভাসানীকে সহায়তা করেন। লং মার্চ সফল করার জন্য 1976 সালের 28 এপ্রিল মাওলানা ভাসানী এক বিবৃতিতে সবার প্রতি আহ্বান জানান। জাতীয় কৃষক সমিতির আবু নোমান খান সে লং মার্চ সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন মজলুম জননেতা মাওলানা ভাসানী খান স্মারক সংকলন বইতে আবু নোমান খান লিখেছেন, লং মার্চের মিছিল রাজশাহী থেকে প্রেমতলী, প্রেমতলী থেকে চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে মনকাসা এবং মনকাসা থেকে শিবগঞ্জ পর্যন্ত 64 মাইল অতিক্রম করবে। মাওলানা ভাসানীর অনুসারীরা তাকে একজন রাজনীতিবিদের চেয়ে দার্শনিক হিসেবেই বেশি বিবেচনা করতেন। তার সমর্থকরা মনে করেন 45 বছর আগে ফারাক্কাবাদ সম্পর্কে মাওলানা ভাসানী যা অনুমান করেছিলেন পরবর্তীতে সেটিই ঘটেছে। বাংলাদেশের একজন লেখক আহমদ সফাকে উদ্ধৃত করেন 1995 সালে দৈনিক ভোরের কাগজে ফরহাদ মজহার লিখেছেন, বাংলাদেশের সর্বনাশ ঘটেছে এটা তার চেয়ে স্পষ্ট করে কেউই বোঝে নাই। 1976 সালের 16 মে রাজশাহী শহর থেকে ফারাক্কা অভিমুখে মিছিল শুরু হয়। হাজার হাজার মানুষ সমবেত হয় সেই মিছিলে জনসভায়। সে সময় বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের বার্তা বিভাগে কর্মরত ছিলেন হাসান মীর, তার বাড়িও রাজশাহীতে। হাসান মীর তখন লং মার্চের ঘটনা প্রত্যক্ষ করেছেন। তিনি বলেন, সাংগঠনিক তৎপরতা জোরদার করতে 2-3 দিন আগেই তিনি মাওলানা ভাসানী রাজশাহী এসে পৌঁছান। হাসান মীরের বর্ণনায় রাজশাহী শহরে তখন অচেনা মানুষের ভিড়। লং মার্চে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে সর্বস্তরের মানুষ আসছে। রাস্তায় রাস্তায় লাউড স্পিকারে ঘোষণা হচ্ছে 16 মে রোববার মাদ্রাসা মাঠ থেকে লং মার্চ শুরু করবে। বাসা থেকে বেতার ভবনে যাওয়ার সময় দেখলাম পথঘাট লোকারণ্য। বিশাল মাদ্রাসা মাঠে ভিড় উপচে পড়েছে। সেই লং মার্চের খবর সংগ্রহ করতে রাজশাহী গিয়েছিলেন সাংবাদিক মোনাজাত উদ্দিন। তিনি তখন দৈনিক সংবাদের জন্য খবরাখবর পাঠাতেন। মোনাজাত উদ্দিনের স্মৃতিচারণমূলক লেখা পথ থেকে পথে বইতে সেই লং মার্চের কিছু বিষয় বর্ণনা করেছেন। মোনাজাত উদ্দিন লিখেছেন, মিছিলের আগে মাদ্রাসা ময়দানে জনসভা। ভাসানী এলেন নীল গাড়িতে চেপে। জনসমুদ্র গর্জে উঠল। খুব অল্প সময়ের জন্য তিনি বক্তৃতা করলেন। বহু সাংবাদিক, বহু ফটোগ্রাফার। লং মার্চের 64 কিলোমিটার যাত্রা ছিল বেশ কঠিন। সবচেয়ে বড় আশঙ্কা ছিল মাওলানা ভাসানীকে নিয়ে, কারণ তার বয়স ছিল 90 বছরেরও বেশি। তার উপর কিছুদিন আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মাওলানা ভাসানীর জীবনস্রোত শিরোনামে একটি লেখায় সেই লং মার্চ সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন জাতীয় কৃষক সমিতির সাবেক সম্পাদক আবু নোমান খান। মিছিলের শুরুতে ভাসানী সহ নেতৃবৃন্দ পুরোভাগে দৌড়ান। মিছিলটি তিনি মাইল দূরে রাজশাহী কোর্ট এলাকাতে যেতে না যেতেই মুষলধারে বৃষ্টি নামে। তা সত্ত্বেও লক্ষ জনতার মিছিল এগিয়ে চলে। 11 মাইল অতিক্রম করে প্রেমতলী পৌঁছায়। তখন দুপুর 2টো। লিখেছেন আবু নোমান খান। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল 3টায় নাগাদ লং মার্চ আবারও যাত্রা শুরু করে। এরপর প্রায় 20 মাইল পথ অতিক্রম করে রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছায় মিছিলটি। রাতে সেখানেই তারা অবস্থান করেন। পরের দিন সকাল 8টায় আবারও যাত্রা শুরু করে লং মার্চ। চাঁপাইনবাবগঞ্জ থেকে আরও 6 মাইল পথ অতিক্রম করে কনসার্ট পৌঁছায়। 41 বছর আগে গঙ্গার ওপর যখন ফারাক্কাবাদ চালু করা হয়, তার একটা প্রধান উদ্দেশ্য ছিল জল প্রবাহের একটা অংশকে হুগলি নদীতে চালিত করে কলকাতা বন্দরকে পুনরুজ্জীবিত করা। সে উদ্দেশ্য পুরোপুরি সফল না হলেও ফারাক্কার জেরে গঙ্গার উজানে যে পলি পড়া শুরু হয়েছে, তার জেরে প্রতি বছরই বর্ষার মৌসুমে বন্যা কবলিত হয়ে পড়ছে বিহার ও উত্তরপ্রদেশের একটা বিস্তীর্ণ অংশ। বহুদিন ধরেই মালদহ ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা তীরবর্তী দুর্ভোগ ও বিপর্যয় কবলিত মানুষ ফারাক্কাবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে। একই সঙ্গে তারা ক্ষতিপূরণ, ভূমি ও পুনর্বাস দাবি করে আসছে। অব্যাহত বন্যা ও নদী ভাঙন প্রতিরোধ কার্যকর ব্যবস্থা গ্রহণেরও তারা দাবি জানিয়ে আসছে। বলা যায়, পশ্চিমবঙ্গের জন্য ফারাক্কাবাদ বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, পার্শ্ববর্তী বিহার ও ফারাক্কার বাঁধের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। সেখানে চলমান বন্যায় 10 লাখের বেশি মানুষ ও 2 লাখ মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিহার রাজ্য সরকারের দাবি, ফারাক্কাবাদের কারণেই এই ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় প্রতি বছরই রাজ্য বন্যা ও নদী ভাঙনের শিকার হচ্ছে। রিপোর্ট নিউজ প্রোটোকল।